জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। সংস্কার প্রস্তাবে কার কী অবস্থান তা জনগণের সামনে তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর মতামত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভার সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য সংস্কারের জন্য রাজনৈতিক দল ও সরকারের উপর একটা চাপ আছে। তিনি আশা করেন দলগুলোর মতামতের ভিত্তিতে সরকার সংস্কারের জন্য একটি স্থায়ী দলিল জুলাই চার্টার গ্রহণ করতে পারবে। আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে, জুলাই সনদ, জুলাই চার্টার, যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে, মানুষ যেন বুঝে দেখতে পায়, আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার। এই তালিকাটা তৈরি করা, এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই। আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টটিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন, এটাতে আমরা একমত, এটাতে আমরা একমত, এটার একমত নই, এটার অ্যামেন্ডমেন্ট লাগবে, এটাতে মোটেই একমত নই। এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে, আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আপনার সহিত স্বাক্ষর করা জিনিস আছে ওখানে। আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা, সনদটা তৈরি করা। এদিকে ঐকমত্য কমিশনের বৈঠকে ফের দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার চায় না তার দল। যদিও এই ইস্যুতে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছে বৈঠকে অংশ নেওয়া দলগুলো। আর সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানোর পরে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে একমত পোষণ করেছে সবকটি দল। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও উঠে এসেছে কমিশনের প্রথম সভায়। স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয়, এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়ালিটিতে অনেকেই মেনে নিবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে, এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। আমরা স্পষ্টভাবে বলেছি, স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে। আমি ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছি যে একজন উপদেষ্টা আপনারা ছদ্মবেশে বের হন, ছিনতাইকারীর কবলে পড়লে থানা থেকে আহ্বান করলে পুলিশের কি সাহায্য পাওয়া যায় এটা আপনারা সরেজমিনে দেখেন। সংস্কার যেমন নির্বাচনের জন্য দরকার, তেমনি আবার সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে। কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা। যে প্রয়োজনীয় সংস্কার হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার পরে চলতি 2025 সালের মধ্যেই 25 সালের শেষ নাগাদ যেন অন্তত জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সেই প্রত্যাশা আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার সংস্কারটা উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওনারা করবেন, আমরা সেটা দেখছি। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিষয়ে প্রশ্ন তুলে কথা বলেন তিনি। এ সময় রিজভী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এখানে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কি আমি জানি। এই সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্র এবং সংস্কার দুটোই কিন্তু চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আরো এই কাজ করা দরকার, আমাদের প্রশাসন পরিচালনা করার জন্য আরো এই সমস্ত সংস্কার করা দরকার, আমাদের পুলিশ সংস্কার করার জন্য আমাদের এই দায়িত্ব পালন করা দরকার।
বড় বড় কথা না বলে বড় কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যৌক্তিকতা নেই। এ সময় নতুন দল গঠনের ক্ষেত্রে দেশীয় কিংবদন্তি নেতাদের বাদ রেখে ইমরান খান, এরদোয়ান ও কেজরিওয়ালকে পছন্দের কারণ জাতির সামনে খোলাসা করার অনুরোধ জানান বিএনপির এই নেতা। তুরস্কের এরদোগানের দলটির নাম হচ্ছে একে পার্টি, আপনারা জানেন। পাকিস্তানের ইমরান খান সাহেবের দলটির নাম হচ্ছে তেহরিকে ইনসাফ। আর দিল্লিতে কেজরিওয়ালের দলটির নাম হচ্ছে আম আদমি পার্টি। তিনটাই কিন্তু বাংলাদেশের সীমানার বাইরে। কিন্তু দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা এই তিনটি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করছে। এই মাটিতে লালিত পালিত হয়েছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদটা এত জনপ্রিয় হলো কেন? আগামী সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে ভোট চাইলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার দুপুরে ঝালকাঠিতে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে যারা সরকার গঠন করেছে তারা কেউই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আন্দোলন করে জালেমকে তাড়াতে পারলেও জুলুম দূর হয়নি। এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আপনারা কি জাতীয় সংসদে ইসলামকে পোষাতে চান? এরকম জালসার কথাবার্তা বললে, সম্মেলন করলে কি হয়ে যাবে? জাতীয় সংসদে লোক পাঠাতে হবে যারা কোরআনের আইনের পক্ষে কাজ করবে। কথা ঠিক কিনা বলে? এজন্য বাংলাদেশে যারা যারা ইসলামের পক্ষে কাজ করতে চায় তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা ভোট কেন্দ্রে একটি ব্যালট বাক্স রাখতে চাই যাতে ইসলামের ভোট এক জায়গাতে পড়তে পারে। কথা ঠিক কিনা? নিত্যপণ্যের দাম কমানো, সিন্ডিকেট ভেঙে দেয়া, গণহত্যার বিচার ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শনিবার দলটি ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেবলমাত্র উপরতলায় কিছু সংস্কার করে, কিছু চুনকাম করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। বাজার এখনো নিয়ন্ত্রণের মধ্যে আসে নাই। বাজার কারা নিয়ন্ত্রণ করে? আমরা আওয়ামী লীগ দুঃশাসনে শুনতাম নাকি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত মুনাফাখোর সিন্ডিকেট তারা নাকি বাজার নিয়ন্ত্রণ করে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার শেষে নির্বাচন করা উচিত বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার বিকেলে সিলেট প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। তবে নতুন ভোটার অন্তর্ভুক্তি, আসন বিন্যাস ও প্রশাসনে ফ্যাসিবাদদের দোসরদের দূরীকরণের মতো সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হলে তা অধিক গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। এ সময় ভারতীয় জনগণের প্রতি কোনো বিদ্বেষ নেই জানিয়ে তিনি বলেন, ভারতীয় সরকার কর্তৃক বাংলাদেশকে নিয়ন্ত্রণের যে চেষ্টা তার বিপক্ষে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। এর আগে সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় সাহসী ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ 21 পদক প্রাপ্তির বিষয়ে মাহমুদুর রহমানকে অভিনন্দন জানানো হয়। সঠিক নির্বাচন, ফেয়ার নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কার তো করতেই হবে। 18 বছর যাদের বয়স হয়েছে তাদের তো ভোটার লিস্টে অংশগ্রহণ করতে হবে, তাদের তো ভোটার লিস্টে নিতে হবে। নতুন ভোটার লিস্টের পরে আসন বিন্যাস করতে হবে, সেগুলো করতে হবে। তারপরে প্রশাসনে যদি ফ্যাসিবাদীদের কেউ থেকে থাকেন তাদেরকে না সরাতে পারলে আপনি ফেয়ার ইলেকশন করতে পারবেন না। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। বাংলাদেশে আধিপত্য বিস্তার ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে এফডিসিতে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
শনিবার সকালে এফডিসিতে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে গত 15 বছর ধরে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে আওয়ামী লীগ। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল বলে বলা যাবে না, তবে বিচারিক কার্যক্রমে মাস্টারমাইন্ডদের বাদ দেওয়া হয়েছিল, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। এই বিডিআর হত্যাকাণ্ড কোনো অর্ডিনারি ক্রাইম ছিল না, এটা কোনো অর্ডিনারি মিউটিনি ছিল না। এটা আমার রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য, এদেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই। এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার দুপুরে পুরানো পল্টনে নিজের লেখা ইসলামী বিধি বিধান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি এই কথা বলেন। দুপুরে পুরান পল্টনে বিশ্ব কল্যাণ পাবলিকেশনস আয়োজিত ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন রচিত ইসলামী বিধি বিধান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উত্তরে তিনি বলেন, উপদেষ্টা জানান, কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে শুনানি করা হবে, দোষী হলে তাদের লাইসেন্স ও জামানত বাতিল করা হবে, প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে। তিনি বলেন, এবার 1000-এর নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আগামী বছর থেকে অনুমোদন পেতে এজেন্সিকে ন্যূনতম 2000 হাজি পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। হজের ব্যাপারে আমরা বিমান ভাড়া তো ফিক্স করে দিয়েছি 1,67,000 টাকা। ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নেই। দেশীয় সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বিকেলে রাজধানীর আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টসের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় আয়োজকরা বলেন, দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে তরুণদের আরও জানার সুযোগ করে দেওয়ার জন্যই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের সরকারের পরিবেশ, বন ও জলবায়ু অবশ্যই আমি বিশ্বাস করি যে একটা প্রজন্মের সাথে যদি আমরা সংস্কৃতিকে পরিচিত করে দিতে পারি, তাদের সাথে আমাদের সংস্কৃতির যে মূল্যবোধ সেটাকে পরিচিত করে দিতে পারি, তাহলে আমাদের সমাজটা অন্যরকম মানুষে ভরপুর হবে। রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় একটি কফি শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার আধ ঘন্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে কফি শপের বেশ কিছু আসবাবপত্র। শনিবার রাত 8টা 20 কারওয়ান বাজার জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা নামের একটি কফি শপে আগুন লাগার খবর পেলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসে 8টা 50 ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান সিরাজ জানান, আগুনের সূত্রপাত হয়েছিল কম্পিউটারের সিপিইউ থেকে। আজকে তাদের অফ ডে ছিল, অফ ডে হলো ওনারা এসির মেনটেনেন্স করতেছিলেন। এসি মেনটেনেন্স করে মাত্র ওনারা বাইরে গিয়েছেন আর ততক্ষণে আগুনটা লেগে যায়। তো ওনারা প্রাথমিকভাবে চেষ্টা করেছেন বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটাকে নির্বাপন করার, তো বাট ওনারা পারে নাই। আগুনটা যখন বেড়ে যায় আমাদের কাছে ততক্ষণে ফোন চলে যায়, আমরা চলে আসি, এসে আমরা আগুনটাকে সম্পূর্ণভাবে নির্বাপন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর বিজ্ঞান ইউনিটে 1896টি আসনের বিপরীতে 1,46,000-এর বেশি পরীক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনের বিপরীতে লড়েছেন 77 জন শিক্ষার্থী। ঢাকা সহ দেশের 8 বিভাগের শনিবার সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার বিজ্ঞান ইউনিটে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছেন। 1.5 ঘন্টার ভর্তি পরীক্ষায় মোট নম্বর ছিল 100। এর মধ্যে 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বর ছিল লিখিত পরীক্ষার। 45 মিনিট ধরে সময় বরাদ্দ ছিল এমসিকিউ এবং লিখিত পরীক্ষায়।
কুড়িগ্রাম সীমান্তে অবৈধভাবে প্রবেশ করে 5 বাংলাদেশি কৃষককে মারধরের ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুঃখ প্রকাশ করে ঘটনার সাথে জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার দুপুর 1:30টা থেকে 2:30টা পর্যন্ত গোরখমণ্ডল নামারটারি গ্রামে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাটস্থ 15 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক অমিত কুমার। পতাকা বৈঠক শেষে বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত এলাকার কৃষকরা ফসলের মাঠে কাজ করেছেন। এর আগে গতকাল শুক্রবার দুপুরে শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে ফসলের মাঠে কর্মরত 5 জন কৃষককে মারধর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ওরা প্রতিবাদ দিয়েছে এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে তাদের যে 5 জন সদস্য যারা বর্ডার ক্রস করে এই পাশে চলে এসেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, ওদের যার যার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি গ্রুপ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মাস ধরে এই সরবরাহ আংশিকভাবে বন্ধ ছিল। সে জটিলতা কাটিয়ে এবার 1600 মেগাওয়াটের ভারতীয় বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে নিশ্চিত করেছে আদানি পাওয়ার। যদিও বাংলাদেশের পক্ষ থেকে কর সুবিধা ও ছাড়ের যে অনুরোধ করা হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে আদানি গ্রুপ। ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির মালিকানাধীন এই প্রতিষ্ঠান গেল 31 অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। কারণ হিসেবে বলা হয়, বৈদেশিক মুদ্রার সংকট থাকায় বকেয়া পরিশোধ দেরি করেছিল বাংলাদেশ। রয়টার্স আরও জানায়, গ্রীষ্মকালীন চাহিদা শুরুর আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আগামী সপ্তাহের মধ্যেই 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাজি হয়েছে আদানি পাওয়ার। সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা প্রকল্প সহ নানা কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। স্বজনপ্রীতির মাধ্যমে সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেটে নামমাত্র মূল্যে ভাড়া ও লিজে দেওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে জানান তিনি। শনিবার দুপুরে নগরীর লালখান বাজারের একটি কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, এই জিনিসটাও কিন্তু আমরা আড়াল করলে চলবে না। এটা একটা বিগ ফ্যাক্টর চট্টগ্রামে এই আছে জলাবদ্ধতার জন্য। কারণ আমরা বারবার এই জলাবদ্ধতাকে সামনে এনে আমরা টাকার পাহাড় আমরা করেছি, পার্সোনালি আমরা সম্পদ করেছি। কাজে এই যে একটা অসততা, দুর্নীতি সব জায়গায় হয়েছে, প্রতিটি সেক্টরে, এইগুলি থেকে বের করতে না পারলে আমরা কখনো এই সমস্যাগুলোর পার্মানেন্ট সলিউশন করতে পারবো না। ইবাদত বন্দিগি, জিকির, আজকার ও দেশের বিদেশের আলেমদের বয়ানের মধ্য দিয়ে চলছে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। কানায় কানায় পূর্ণ হয়েছে 160 একরের ইজতেমা ময়দান। ইজতেমায় বিশ্বের 49টি দেশের প্রায় 1500 মুসল্লি অংশ নিয়েছেন। মুসল্লিদের পদচারণায় টঙ্গীর তুরাগ তীর ও আশপাশের এলাকা জনাকীর্ণ নগরীতে পরিণত হয়েছে। শনিবার আসরের নামাজের পর ইজতেমা ময়দানে সম্পন্ন হয়েছে যৌতুকবিহীন বিয়ে। এর আগে ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। ইজতেমার সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজতেমায় হামলার হুমকি দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। রোববার বেলা 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমায় যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। আর জবাব যদি আমরা সঠিক না পাই, আমরা সেই আইনগত ব্যবস্থা নিব। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে।
বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। মসজিদের হিসাব নিয়ে নাটোরের সিংড়ায় দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধ ও ৭ জন আহত হয়েছে। উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নাটোর সদর হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, কদমকুড়ি গ্রামের একটি মসজিদে দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন রতন আলী নামে এক ব্যক্তি। সম্প্রতি ওই মসজিদেরই একটি পুকুরের লিজের টাকার হিসাব চায় গ্রামবাসী। এ নিয়ে শনিবার রাত 10:30টার দিকে একটি গ্রাম্য সালিশি বৈঠকে বসলে সেখানে মসজিদের সভাপতি রতন আলীর লোকজন গ্রামবাসীর উপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে 13 জন গুলিবিদ্ধ সহ মোট 20 জন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শরীয়তপুর ও মাদারীপুরের 24 যুবককে ইতালি পাঠানোর কথা বলে কোটি টাকা হাতিয়ে নেয়া দালাল চক্রের অন্যতম সদস্য রাশেদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন। শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে রাশেদ খানকে আটক করে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে আসামিদের আদালতে তুলে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানির জন্য সোমবার দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবি ও নিখোঁজের ফেরত পেতে আদালত প্রাঙ্গণে আমরণ অনশনে বসে ভুক্তভোগী পরিবার। আয়নাঘর সহ গুম করে রাখার জন্য সব জায়গায় জাতির সামনে উন্মোচন করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12:30টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ডোয়েড নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বরিশাল বিভাগে অন্তত 50 জন গুম ও মিথ্যা মামলায় আসামি হয়েছেন। এ সময় মানববন্ধন থেকে ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সাথে যারা মিথ্যা মামলায় শিকার তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করার দাবি জানান বক্তারা। রাজশাহীতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ। শনিবার সকাল থেকে নগরীর 30টি ওয়ার্ডে একযোগে শুরু হয় কার্যক্রম। ডিলাররা জানান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কার্যালয়গুলো থেকে প্রায় 1,34,000 কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডে থাকা QR কোড এবং কার্ডধারীর মোবাইল নম্বরের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম চলছে। প্রতিজন কার্ডধারী 2 কেজি মসুরের ডাল, 2 কেজি সয়াবিন তেল, 1 কেজি চিনি ও 5 কেজি চাল কিনতে পারছেন। এই পণ্য তালিকায় 20 ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত হিসেবে ছোলা যুক্ত করা হবে। এদিকে রমজানের আগে স্বল্প মূল্যে পণ্য নিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ মানুষ। কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার হাজী কিয়ামত আলী বিশ্বাস কেদিরুন্নেসা বালিকা এতিমখানার মাঠে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে কুমারখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরবি হাসপাতালের চিফ মেডিকেল অনকোলজিস্ট ডক্টর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন। আরও উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মাহমুদুর রহমান। HIV কিন্তু অনেক ক্যান্সারের জন্য দায়ী। তো আমরা এত বিস্তারিত না যাই, আমরা ইনফেকশন সম্পর্কে বললাম। এরপরে আছে কতগুলি রোগ যেগুলো আমাদের অনেকের ক্ষেত্রেই নিয়ন্ত্রণে রাখা যায়, আবার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণে রাখার কোনো সুযোগও নাই, যেমন ডায়াবেটিস। শীতের রুক্ষতা কাটিয়ে বসন্তের রঙে রাঙিয়েছে চট্টগ্রাম। বসন্ত বন্দনায় মেতেছে নগরবাসী। নগরীর সিআরবি শিরিষতলায় শনিবার দ্বিতীয় দিনের বসন্ত উৎসবের আয়োজন করছে প্রমা আবৃত্তি সংগঠন। সংস্কৃতিকর্মী, তরুণ তরুণী, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ যোগ দিয়েছেন এই আয়োজনে। হলুদ কমলার বাহারি সাজে মাথায় গাঁদা ফুলের টোপর পরে উৎসবে অংশ নিয়েছেন তরুণীরা। নাচ, গান, আবৃত্তি, ভায়োলিনের সুর নিয়ে একে একে মঞ্চে হাজির হয় সাংস্কৃতিক সংগঠনগুলো। ফাগুনকে বরণ করে নিতেই বসন্ত উৎসবে সাড়া দেয় মানুষ। এই আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত।
এই দিনে আমরা ফ্রেন্ডের সাথে ঘুরি, ফুচকা খাই এবং আমাদের এখানে প্রোগ্রামও হবে, বিভিন্ন ধরনের নাচ। স্বাভাবিকভাবে ভীষণ ভালো লাগছে। বসন্তের এই আয়োজনে যেটা হয় যে আমরা যারা সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই শিরিষতলায় আসি, বসন্ত উৎসব আয়োজনে আসি। ভালো লাগে কারণ বসন্ত হচ্ছে মানে বসন্তের সাথে অন্য কোনো ঋতু তুলনা হয় না। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস। বিপরীতে ইসরায়েল মুক্তি দিয়েছে 369 ফিলিস্তিনিকে। শনিবার খান ইউনিসে রেড ক্রসের মাধ্যমে 3 বন্দীকে গ্রহণ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামাস বলছে আলোচনা ছাড়া বন্দী বিনিময়ের আর কোনো উপায় নেই। আগামী সপ্তাহেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হবে বলেও আশাবাদী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি। ফিলিস্তিনের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠনের বিষয়ে জরুরি ভিত্তিতে আলোচনার জন্য 20 ফেব্রুয়ারি বৈঠকের ডাক দিয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান আর সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের একদিন না পেরোতে দ্বিতীয় দফায় 119 জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন। শনিবার স্থানীয় সময় সকাল 10টায় পাঞ্জাবের অমৃতসরে অভিবাসীদের নিয়ে একটি মার্কিন বিমান অবতরণ করে, যাদের মধ্যে 67 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের, বাকিরা বিভিন্ন প্রদেশের। রোববার তৃতীয় দফায় অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও একটি বিমান ভারতে আসার কথা রয়েছে। এরপর ভারতের অবৈধ অভিবাসীদের নিয়ে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট ভারতে আসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনেই চাকরি হারিয়েছেন 9,500 সরকারি কর্মকর্তা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যেসব কর্মীর চাকরির বয়স 1 বছরের কম তাদেরকে এই তালিকায় শুরুতে রাখা হয়েছে। এছাড়া যে কোনো সময় চাকরি হারানো ঝুঁকিতে আছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অন্তত 400 কর্মকর্তা। সিবিএ নিউজ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে উপদেষ্টা ইলন মাস্ক এই কর্মী ছাঁটাই অভিযান শুরু করেছে। গৃহায়ন, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, মানবাধিকার বাদ যাচ্ছে না কোনো সরকারি দপ্তর। চাকরিচ্যুত কর্মীদের অভিযোগ, দেশের সরকার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। উত্তপ্ত আগুনেও মিশে আছে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য। ইতালির আগ্নেয় পর্বত মাউন্ট ইটনা জেগে ওঠায় সে সৌন্দর্য ধরা দিয়েছে ক্যামেরায়। শুক্রবার উদগীরণ শুরু হয় সিসিলি অঞ্চলে অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ আগ্নেয়গিরি মাউন্ট ইটনায়। নতুন সক্রিয় বোক্কা নৌভার খাদ থেকে বেরিয়ে আসে জ্বলন্ত লাভা। পর্বত এলাকায় 3.7 মাত্রা পর্যন্ত কয়েক দফা ভূমিকম্পের পর শুরু হয় এ অগ্ন্যুৎপাত। ধারণা করা হচ্ছে ভূতত্ত্বের ঠিক নিচেই উত্তপ্ত তরল লাভার স্রোত থেকে কম্পনের সৃষ্টি। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি প্রায় 11,000 ফুট উঁচু মাউন্ট ইটনা। প্রায় অগ্ন্যুৎপাত হলেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা বিরল। খ্রিস্টপূর্ব 425 সালে প্রথম ইটনায় উদগীরণ রেকর্ড করা হয়। সঙ্গীতাঙ্গনে আরও এক নক্ষত্রের পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন আমি বাংলায় গান গাই সহ অনেক কালজয়ী গানের রচয়িতা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। 83 বছর বয়সে শনিবার সকালে মারা গেছেন বর্ষিয়ান এই সঙ্গীত শিল্পী। কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফুসফুস ও হৃদরোগ সহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। গত 2 সপ্তাহ হাসপাতালের ICUতে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই শিল্পী। 1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। 1947 সালে দেশ ভাগের সময় সপরিবারে পাড়ি জমান ভারতে। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অসংখ্য গানের মধ্যে আমি বাংলায় গান গাই গানটি তাকে বিশেষভাবে পরিচিত করে তোলে শ্রোতা মহলে। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। এবারে খেলা প্রসঙ্গ। গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে গ্রেগরিয়ান টাইগার্স। শনিবার সন্ধ্যায় রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনালে গ্রেগরিয়ান টাইগার্সকে
গ্রেগরিয়ান ফাইটার্সকে 6 উইকেটে হারিয়েছে গ্রেগরিয়ান টাইগার্স। ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 8 ওভারে 6 উইকেটে 77 রান করে ফাইটার্স। লক্ষ্য তাড়া করতে নেমে 18 বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে টাইগার্স। এদিন ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার দীপ্ত। ফাইনাল শেষে দু দলের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরো। 24 দলের টুর্নামেন্টের আয়োজক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি। পরিবর্তন হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম, নতুন নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা। শনিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে স্টেডিয়ামটির নতুন নামকরণের খবর জানানো হয়। 1998 সালে আওয়ামী লীগ সরকার স্টেডিয়ামটির নামকরণ করে বঙ্গবন্ধু স্টেডিয়াম। আগে শুধু ক্রিকেট খেলা হলেও বর্তমানে ফুটবল আর অ্যাথলেটিক্স খেলা হয় গুলিস্তানের এই স্টেডিয়ামে। ঐতিহাসিক এই মাঠটির নাম পরিবর্তনের আগে 150টি মিনি স্টেডিয়ামের নাম বদলেছে জাতীয় ক্রীড়া পরিষদ। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শনিবার দুবাইয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দুবাইয়ে পৌঁছে প্রথম দিন বিশ্রামে ছিলেন শান্ত মেহেদীরা। সেখানকার আবহাওয়া অনেকটা ঢাকার মতোই হওয়ায় বাড়তি চ্যালেঞ্জ নেই বাংলাদেশ দলের। গেল নভেম্বরে আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ, তাই কন্ডিশনের সাথে অভ্যস্ততা খুব বেশি কঠিন হওয়ার কথা নয় টাইগারদের জন্য। সোমবার পাকিস্তান শাহিনসদের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে শান্ত তাসকিনদের। এরপর তাদের গন্তব্য পাকিস্তান। জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করল বায়ার্ন মিউনিখ। 21 বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে 2030 সাল পর্যন্ত নতুন চুক্তির খবর নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে জার্মানির সফলতম ক্লাবটি। গেল মৌসুমের ব্যর্থতা ঝেড়ে দারুণ গতিতে বুন্দেসলিগা শিরোপা পুনরুদ্ধারের মিশনে এগিয়ে যাচ্ছেন বাভারিয়ানরা। দুয়ে থাকা বায়ার লিভারকুসেনের চেয়ে 8 পয়েন্ট এগিয়ে আছে তারা। আর লিগ শিরোপা দৌড়ে 10 গোল করে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার তিনি। 2019 সালে চেলসির একাডেমি থেকে বায়ার্নে যোগ দেন মুসিয়ালা। পরের বছর দলটির হয়ে বুন্দেসলিগায় অভিষেক হয়ে এই তরুণের। চলতি মাসে ম্যানুয়েল নোয়ার ও ডিফেন্ডার আলফান্সো ডেভিসের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে মুসিয়ালার সাথে চুক্তি নবায়ন করেছে মিউনিখের ক্লাবটি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে ভিজিট করুন facebook.com/tvroot। এখন ইউটিউবে সার্চ করুন youtube.com/ekhon tv।